let's see. Okay, so ওকে সো Schrödinger equations এ আমরা কালকে ফর্মুলেশনটা দেখেছি যে এটা রিলেটিভিস্টিক আইনস্টাইনের যে রিলেটিভিস্টিক রিলেশন আছে বিটুইন energy and momentum and energy and rest mass সেখান থেকে আসলে কিভাবে Schrödinger equationsটাকে ফর্ম করা যায় সো এখানে অ্যাকচুয়ালি স্টেপস গুলো যদি তোমরা হাতে লিখে করো তাহলে দেখবা যে স্লাইডে হয়তো প্রত্যেকটা স্টেপস দেওয়া নাই বাট এগুলো আন্ডারস্ট্যান্ডেবল যেমন আমি এখানে যখন সলভ করেছি এখানে প্রত্যেকটা স্টেপ দেয়া আছে সো এখানে অ্যাকচুয়ালি তোমরা স্টেপস গুলা দেখে নিতে পারবা যে আসলে এটা কিভাবে করা হয়েছে বাট সবগুলা পোরশন আমি সলভ করি নাই সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে একটু নিজেদেরকে এই ইকুয়েশনস গুলো লিখে তারপরে সলভ করতে হবে সেভাবে যদি করো তাহলে তোমার কাছে যে এই ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশন গুলো আছে সেগুলো ক্লিয়ার হবে বাট পরীক্ষার সময় এমন না যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা ডিরাইভ করে দেখাও এরকম কোয়েশ্চেন আমি দিব না বাট ডেরিভেশনটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ হচ্ছে যে তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে ফর এক্সাম্পল এখানে এই যে আমি লেজার পয়েন্টার দিয়ে দেখাই যে এখানে হচ্ছে টোটাল এনার্জি ইকুয়ালস টু যে রেস্ট মাস ইনটু সি স্কয়ার এন্ড সামথিং সো এখানে তোমার হচ্ছে যে আমরা এই যে ই মাইনাস এম নট সি স্কয়ার ঠিক আছে এই যে টোটাল টার্মটা এটা হচ্ছে কি বেসিক্যালি টোটাল এনার্জি থেকে মাইনাস হচ্ছে কি ওর যে m0 c স্কয়ার এই এনার্জিটাকে আমরা সাবট্রাক্ট করছি ঠিক আছে তো বেসিক্যালি যেটা হয় যে এই কেসে যে তোমার এই জিনিসটাকে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে কেন কারণ হচ্ছে যে তোমার ইলেকট্রনের যে স্পিড বেসিক্যালি বা ইলেকট্রনের যে রেস্ট মাস m0 ওইটা খুবই কম হ্যাঁ তোমরা জানো যে 10⁻31 কিলোগ্রাম সো সেখানে আসলে এটা খুবই স্মল একটা কোয়ান্টিটি সো এটাকে যদি আমরা ইগনোর করি তাহলে বেসিক্যালি ই মাইনাস এম জিরো সি স্কোয়ার এটাকে আমরা জাস্ট সিম্পলি ই ধরতে পারি সো ই হচ্ছে কি এইচ এফ এবং এইচ এফ কে লেখা যায় হচ্ছে এইচ কাট ওমেগা কিভাবে লেখা যায় কারণ হচ্ছে যে এইচ এফ তুমি যদি এইচ কাট ওমেগা নাও এইচ কাট হচ্ছে কি এইচ বাই 2 পাই আর ওমেগা হচ্ছে 2 পাই এফ so 2 pi cancels out so h cut omega is equals to hf so এরকম ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তুমি যদি লিখে লিখে না করো তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে না সো এক্স্যাক্টলি এটাই করা হয়েছে এখানে সো তোমরা স্টেপ বাই স্টেপস গুলো দেখতে পারো যে Schrödinger ইকুয়েশনস কিভাবে আমরা ফর্ম করছি আচ্ছা আজকে আমরা যেটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট আজকের লেকচারস গুলা আমরা ট্রাই করব এটা শেষ করে আমরা কনফাইনমেন্ট আর টানেলিংটা নিয়ে একটু ডিসকাস করতে সো এই চ্যাপ্টার গুলোতে প্রচুর ম্যাথমেটিক্স আছে সো ম্যাথমেটিক্স দেখে ভয় পাওয়ার কিছু নাই তার কারণ হচ্ছে যে আমি আমার কোয়েশ্চেনে ডিরাইভেশন দিব না আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কনসেপচুয়ালি তোমরা ফিজিক্যাল মিনিংটা বুঝো কিনা ঠিক আছে ম্যাথ ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস এনিবডি ক্যান ডু দ্য ম্যাথ বাট সেইং দ্যাট এটা ডাজন্ট মিন যে তোমাদেরকে আমি ম্যাথ করতে বলতেছি না ম্যাথগুলা তোমরা নিজেরা বাসায় করবে আমি যদি ক্লাসে প্রত্যেকটা স্টেপস করি তাহলে হচ্ছে যে ইট উইল টেক এ লট অফ টাইম ঠিক আছে তো আমাদের হয়তো এত লাক্সারি নাই প্লাস এবার একটু প্রেসার দেওয়া হচ্ছে সেমিস্টার কুইকলি শেষ করার জন্য সো আমি খুব একটা ম্যাথের ডিটেলসে যাব না বাট কনসেপচুয়ালি তোমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে সো এখানে দেখো যে আমাদের এটা হচ্ছে একটা ক্রিস্টাল ল্যাটিস যেটা আগেই বলছি যে ইলেকট্রনটা ল্যাটিসের মধ্যে দিয়ে মুভ করতেছে এন্ড ইট হ্যাজ এ পিরিয়ডিক পোটেনশিয়াল সো আমরা ফর সিম্পলিসিটি আমরা ধরে নিলাম যে পিরিয়ডিক পোটেনশিয়ালটা ইজ লাইক আ স্কয়ার আর শেপড হ্যাঁ পোটেনশিয়ালটা হচ্ছে স্কয়ার শেপ আচ্ছা এখন এটা ডিফারেন্ট শেপের হতে পারে ট্রায়াঙ্গুলার পোটেনশিয়াল ওয়েল হতে পারে প্যারাবোলিক হতে পারে বাট ওগুলোর জন্য ম্যাথমেটিক্সটা একটু কমপ্লিকেটেড সো আমরা
সিম্পলিফাই করার জন্য, যাতে করে আমরা কনসেপ্টটা যাতে বুঝতে পারি, সেজন্য আমরা এটাকে স্কোয়ার শেপড একটা পোটেনশিয়াল ওয়েল কনসিডার করছি এখানে। আচ্ছা, কনসেপ্টটা যদি একবার বুঝে যাও, ইউ ক্যান অ্যাপ্লাই ইট টু দ্য ট্রায়াঙ্গুলার পোটেনশিয়াল ওয়েল, ইউ ক্যান অ্যাপ্লাই ইট টু দ্য প্যারাবোলিক পোটেনশিয়াল ওয়েল। জাস্ট ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্সটা একটু কমপ্লিকেটেড হবে, বাট কনসেপচুয়ালি সেম। আচ্ছা, সো এখানে তিনটা কেস আমরা কনসিডার করব। ফার্স্ট কেস হচ্ছে যে একদম ফ্রি ইলেকট্রন, যে একটা ইলেকট্রন ধরো ফ্রি, এটা হচ্ছে তোমার এই পোটেনশিয়াল ওয়েলের ধারে কাছেও নাই। এন্ড বাই দ্য ওয়ে, পোটেনশিয়াল ওয়েলের এই যে এখানে যে ডিপ গুলা দেখছো, এই ওয়েলের যে গর্ত, সেগুলো হচ্ছে গিয়ে তোমার অ্যাটমিক কোর, মানে হচ্ছে এই ক্রিস্টাল ল্যাটিসের এই পয়েন্ট গুলা, যেটা সেন্টারে আছে হচ্ছে গিয়ে একটা অ্যাটমের নিউক্লিয়াস। সো এটা হচ্ছে পজিটিভ কোর গুলা। আচ্ছা, এনিওয়ে, সো একটা কেস হচ্ছে যে ইলেকট্রন ইজ ফার অ্যাওয়ে ফ্রম দিস কোর, সো দিস ইজ কমপ্লিটলি ফ্রি। আমরা যেটা বলি যে ইলেকট্রনের যে এনার্জি ই, দ্যাট ইজ মাচ মাচ গ্রেটার দেন দ্য পোটেনশিয়াল এনার্জি ইউ, এটা একটা কেস হতে পারে। আচ্ছা, কেস নাম্বার 2 হতে পারে রে যে ইলেকট্রনটা হচ্ছে এই ওয়েলের ভিতরে, ইটস ভেরি টাইটলি বাউন্ড টু দ্য অ্যাটমিক কোর, এবং এটাকে আমরা বলি যে দ্য ইলেকট্রন ইজ ইনফাইনাইট ওয়েল। ঠিক আছে, ইনফাইনাইট ওয়েল কেন আমরা বলি? প্র্যাকটিক্যালি তো আর ইনফাইনাইট না, বাট এই ইলেকট্রনের কাছে মনে হয় যে এটার যে ব্যারিয়ারটা, এটা সে কোনোদিনও ক্রস করতে পারবে না। মানে এই ব্যারিয়ারটা যদি সে ক্রস না করতে পারে, সে তো এখান থেকে বের হয়ে বাইরে আসতে পারবে না। তো তার কাছে এই ব্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রনের পার্সপেক্টিভে দিস ইজ ইনফাইনাইট। সো আমরা বলি ইলেকট্রন ইজ ইন ইনফাইনাইট ওয়েল। এবং ইনফাইনাইট ওয়েলে সে কখন থাকে? যখন ওর এনার্জিটা এতই কম যে ওর আসলে মুভমেন্ট করার শক্তিই নেই। সো ইট গেটস ট্র্যাপড ইন দ্য ওয়েল। সো এটা হচ্ছে আমার কেস নাম্বার 2। আর কেস নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে সামওয়াট, মানে আসলে ফ্রিও না আবার পুরোপুরি যে ট্র্যাপড তাও না, এটা কাইন্ড অফ লাইক অন দ্য সারফেস আর কি। কি হ্যাঁ, কিছুটা ইন্টারঅ্যাকশন আছে উইথ দ্য কোর, আবার হচ্ছে এটা কমপ্লিটলি ফ্রিও না। হ্যাঁ, সো এটা সামওয়্যার হিয়ার। সো আমরা কেস 2 আর 3 টা এটা আমরা পরের লেকচার স্লাইডে দেখব, লেকচার স্লাইড 4 এ। আর আজকের এখন যে স্লাইডটাতে আছে সেখানে আমরা কেস 1 টা দেখব, যে ফ্রি ইলেকট্রনটা আসলে আমরা এটার ওয়েভ ফাংশনটাকে কিভাবে ডিফাইন করব। কেন আমাদের ওয়েভ ফাংশনটা জানা দরকার? কারণ ওয়েভ ফাংশনটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা কয়েকটা জিনিস জানতে পারবো। একটা হচ্ছে ইলেকট্রনটার এনার্জি জানতে পারবো, ইলেকট্রনটার মোমেন্টাম জানতে পারবো, এবং তোমার টাইম এবং স্পেসের সাপেক্ষে ওর যে ওয়েভ ফাংশনটা, ভ্যারিং যে ওয়েভ ফাংশনটা, সেখান থেকে আমরা এই প্যারামিটার গুলা বের করব। উই আর ইন্টারেস্টেড ইন দ্য এনার্জি অফ দিস ইলেকট্রন। এনার্জি জানলে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য মোমেন্টাম। এবং এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যে in order to understand the transport of electrons from the source to the drain, তুমি যদি এনার্জি আর মোমেন্টাম জানো, you can actually understand the movement of electrons between the source and the drain। এবং এটাই আমার জানা দরকার, কারণ হচ্ছে আদারওয়াইজ আমি ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রেডিক্ট করতে পারবো না। সো এই জিনিসটা বের করার জন্য, এই ইলেকট্রনের যে এনার্জি ই, এই এনার্জিটা বের করার জন্য I need to solve its wave function. So this is a wave. Okay, আচ্ছা, is it clear concept? জি স্যার। আচ্ছা, এখানে এখন যে এগুলা দেখাচ্ছি, আমি একটু পরে তোমাদের এই কোয়েশ্চেনস গুলো একটু সলভ করে দেখাবো, কারণ কিছু জিনিস আমি সলভ করছি। তো এগুলো বেসিক্যালি তোমার কালকে আমি একটা লেকচার দিছি, তোমাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে মার্ক লান্ডস্ট্রমের পার্ডু ইউনিভার্সিটি। সো আমি এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি এই স্লাইডস গুলা ওনার ওই লেকচারটা থেকে নেওয়া হয়েছে, এবং ওখানে হি এক্সপ্লেইন দ্য থিংস ভেরি নাইসলি, খুব সুন্দর করে এক্সপ্লেইন করছে, বাট একটু অ্যাডভান্স লেভেলের, কারণ কিছু কিছু জিনিস আছে হয়তো তোমাদের এখন তোমরা বুঝবা না। সো আমি চেষ্টা করবো ওইগুলা হচ্ছে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া কনসেপ্টটা। বাট পার্ডু ইউনিভার্সিটি এখানে বলে রাখি যে আমেরিকাতে তোমার এই ডিভাইসে যত কাজ হয়, ডেফিনেটলি তোমরা এমআইটির নাম তো শুনছো, বাট যতগুলা জায়গায় ডিভাইস নিয়ে কাজ হয় তার মধ্যে পার্ডু হচ্ছে লাইক মানে
as good as MIT বা স্ট্যানফোর্ড। হ্যাঁ, যদিও পার্ডু র্যাঙ্কিং হচ্ছে আই থিঙ্ক টপ, যদি আমেরিকান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গুলো বলো তাহলে হচ্ছে ইটস লাইক 10, টপ 10 এর মধ্যে আছে, অ্যারাউন্ড র্যাঙ্কিং বলে 8 বা 10 ওর র্যাঙ্ক। আর এমআইটি তো নাম্বার 1, আর স্ট্যানফোর্ড আর বার্কলি হচ্ছে নাম্বার 2, 3 নাম্বার হচ্ছে মিশিগান অ্যান্ড আরবার এন্ড সো অন। ঠিক আছে, সো পার্ডু হচ্ছে অ্যারাউন্ড 8 বা 10 নাম্বার, বাট স্টিল ওর ডিভাইসে হচ্ছে আমেরিকার মধ্যে মানে it's as good as MIT or any other university. ইনফ্যাক্ট মানে আমি বলবো যে ওদের ডিভাইস টিমটা মোস্ট লাইকলি সবচেয়ে বেশি স্ট্রং, পার্সোনালি আমার সেটা মনে হয়, কারণ ওখানে ফ্যাকাল্টিরা যারা ডিভাইস নিয়ে কাজ করেন দে আর ওয়ান অফ দ্য মানে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। প্রফেসর লান্ডস্ট্রম আছে, তারপরে হচ্ছে জেরার্ড ক্লেমেক আছে, তারপরে হচ্ছে সুপ্রিয় দত্ত, তো হি ইজ লাইক অ্যামেজিং। তারপরে হচ্ছে একজন বাংলাদেশিও আছে, প্রফেসর আশরাফুল আলম। So they are like all of them are IEEE fellows and one of the best in the world. আচ্ছা, anyway, so এইটা হচ্ছে ওনার থেকে লেকচারস থেকে বড় করা এই স্লাইডস গুলা এখন যেগুলা দেখাবো, বাট লেটস গো থ্রু দিস। সো আমরা এখন শ্রোডিঙ্গার ইকুয়েশনসটাকে আমরা সলভ করব। সো হাউ ডু উই সলভ দিস টাইপ অফ ইকুয়েশনস? এই টাইপের ইকুয়েশনস আমরা কিভাবে বেসিক্যালি সলভ করি? আচ্ছা, সো লেটস লাইক ব্রেক ইট ডাউন a little bit. এখানে ফাইটা হচ্ছে গিয়ে সরি সাইটা হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন। ওকে, সো ওয়েভ ফাংশনটা ইজ ডিপেন্ডেন্ট অন স্পেস এন্ড টাইম। সো এটাকে আমরা লিখতে পারি যে ফাংশন অফ স্পেস এক্স এন্ড টাইম টি। সিমিলারলি সাই হচ্ছে ফাংশন অফ স্পেস এন্ড টাইম। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জেস উইথ ডিস্টেন্স, সো ইটস আ ফাংশন অফ এক্স। আর সাই হচ্ছে ফাংশন অফ স্পেস এন্ড টাইম। It's a differential equation. ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে বাই টেকনিক নোন অ্যাজ দ্য সেপারেশন অফ ভ্যারিয়েবলস। সেকেন্ড ইয়ারে পড়ছো না ডিফারেন্সিয়াল ইকুয়েশনস? জি স্যার। জি স্যার। ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন ম্যাথ পড়ছি, আমরা মানে সেকেন্ড ইয়ারে আমরাও পড়ছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বাট আমরা পরে গিয়ে কখনো আসলে মানে বুঝি নাই, মানে যখন ইয়েতে ছিলাম, আন্ডারগ্রেডে ছিলাম, যে আসলে এটা কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে। আমরা যখন পিএইচডি তে গেছি তখন গিয়ে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনস শিখছিলাম, এটা এখন এখানে কাজে লাগবে। বা তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি যে এটা কিভাবে কাজে লাগতেছে। তো এই যে দেখো, এই শ্রোডিঙ্গার ইকুয়েশনস ইজ নাথিং বাট আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে সলভ করব হচ্ছে বাই সেপারেশন অফ ভ্যারিয়েবলস এই টেকনিকে। সো আমরা স্পেস আর টাইম এই দুইটা ভ্যারিয়েবলকে আলাদা করলাম। স্পেসটা কে সাই ইজ এ ফাংশন অফ এক্স, আর তোমার হচ্ছে হ্যাঁ এটাকে বলো ফাই বা আই ডোন্ট নো হোয়াট ইজ কল্ড, ভুলে গেছি। সো দিস ইজ আ ফাংশন অফ টাইম। সো এটাকে আমরা দুইটা আলাদা আলাদা কম্পোনেন্টে সেপারেট করলাম, একটা স্পেস ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। সো স্পেস ডিপেন্ডেন্ট যে তুমি যদি এটাকে সলভ করো with respect to the space dependent variable, তাহলে সেটার সলিউশন আসবে হচ্ছে e to the power minus i omega t। সলিউশনটা কিভাবে আসছে সেটা এখানে দেখানো হয় নাই, তোমরা যদি কেউ চাও ট্রাই করে দেখতে পারো। ইট উইল বি লিটল বিট কমপ্লিকেটেড, বাট স্টেপ বাই স্টেপ করলে ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ইনটু দিস সলিউশন। ঠিক আছে, এটা ইজ জাস্ট লাইক সলভিং আ হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এটা এই যে phi of t is equal to e to the power minus i omega t, বাট তোমার আমরা জানি যে এনার্জি E equals to h cut omega। সো একটু আগে দেখাচ্ছিলাম যে এনার্জি E is equals to h cut omega। কেন? because h cut is h by 2 pi আর omega হচ্ছে 2 pi f, so energy is basically hf। so energy কে আমরা লিখতে পারি হচ্ছে E equals to h cut omega। so this is it। তাহলে এখানে এই ওমেগার জায়গায় তুমি যদি ওমেগাটা হচ্ছে, তাহলে কি ওমেগা হচ্ছে E by h cut, তাহলে ওমেগাটা E by h cut দিয়ে যদি রিপ্লেস করো তাহলে phi of t equals to e to the power minus I e by h cut of t।
সো এখান থেকে তুমি টাইম ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল এই সলিউশনটা তুমি পেলে। আচ্ছা, এখন সিমিলারলি স্পেসটাকেও আমরা স্পেস ডিপেন্ডেন্ট যে টার্মটা সেটা সলিউশনটা আমরা বের করতে পারি একইভাবে। ওকে, সো দিস ইজ ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এখন আমরা এটাকে সলভ করব ফর দ্য ইলেকট্রন। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু হ্যাঁ, তুমি যদি ফুললি শ্রোডিঙ্গার ইকুয়েশনকে সলভ করতে চাও, ইউ নিড টু কনসিডার বোথ স্পেস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েশন এন্ড অলসো টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েশন। কিন্তু দেখা যায় যে টাইম ডিপেন্ডেন্ট এখানে আসলে খুব একটা ম্যাটার করে না ইন এ সেন্স, কারণ কারণ এখানে হচ্ছে কি ক্রিস্টালের মধ্যে দিয়ে এখন টাইমটা ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে মোর ইম্পর্টেন্ট ইজ দ্য পজিশন। ওকে, কারণ আমাদের টাইমের সাথে তো আর কিছু না যে তোমার টাইমের সাথে সাথে তুমি দেখতেছো চেঞ্জটা কারেন্ট কি হচ্ছে, ইটস নট লাইক দ্যাট। এখানে তো টাইম ডিপেন্ডেন্ট এন্ড ভ্যারিয়েবলের থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্পেস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আমরা যেটা করব, আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনসকে আমরা একটু সিম্পলিফাই করে আমরা জাস্ট স্পেস ডিপেন্ডেন্ট টার্মসটা নিব, টাইম ডিপেন্ডেন্টটা আপাতত আমরা ইগনোর করতেছি, যে লেটস জাস্ট ইগনোর দ্য টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এটা হচ্ছে আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশনস। এখন আমরা হচ্ছে এই টার্মটাকে আমরা লেফট সাইডে নিলাম, minus h cut square divided by 2m naught d square phi x divided by dx square প্লাস আমরা হচ্ছে এনার্জি, এটা তো সবসময় স্পেস ডিপেন্ডেন্ট, আর এই যে ওয়েভ ফাংশনটা আমরা টাইম ভ্যারিয়েশনটা আমরা ইগনোর করলাম, আমরা জাস্ট স্পেস ডিপেন্ডেন্ট টার্মটা নিলাম, সো phi of x নিলাম। আচ্ছা, এখন লেফট সাইডে এই জিনিসটাকে আসো, হোয়াট ইজ দিস, এইটাকে আমরা ব্রেকডাউন করতে পারি। ব্রেকডাউন করে দিস টার্ম ক্যান বি রিটেন অ্যাজ দ্য টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন। আমরা একটা ইলেকট্রনের জন্য এটা সলভ করতেছি, টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন ই ইনটু ইটস ওয়েভ ফাংশন স্পেস ডিপেন্ডেন্ট phi x। এখন কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে এখানে কেমনে আসলাম। ওকে, এটার জন্য ওয়েট আ লিটল বিট, ঠিক আছে, একটু ওয়েট করো, তারপরে আচ্ছা হোল্ড অন, আনিস স্যার ফোন দিচ্ছে।
ওকে সরি ডিপার্টমেন্টের ফোন ছিল ওকে এনিওয়ে সো এখন এখান থেকে আমরা এখানে কিভাবে আসলাম যে এই টার্মটা I টাইমস h কাট ইকুয়ালস টু d psi বাই dt এই জিনিসটা আমি একটু পরে দেখাবো তোমাদেরকে যে হাউ উই ডিড দিস বাট এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে হচ্ছে এইভাবে লেখা যায় সো দিস ইজ হাউ উই ক্যান রাইট ইট আচ্ছা এখন তুমি যদি এটাকে ইফ ইউ ওয়ান্ট টু সলভ ইট ফুললি হ্যাঁ এটা হচ্ছে জাস্ট স্পেস ডিপেন্ডেন্ট টার্মটা সো দিস ইজ জাস্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট অথবা ইউ ক্যান কল ইট স্পেস ডিপেন্ডেন্ট সো স্পেস ডিপেন্ডেন্ট অনলি এখানে আমরা টাইমটাকে আমরা ইগনোর করছি আচ্ছা তুমি যদি টাইমটাকে কনসিডার করো তাহলে তোমার ফাই অফ এক্স টি কে তো একটু আগে দেখালাম যেভাবে লেখা যায় যেখানে এই ফাই অফ টি টা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি এন্ড বিকজ ওমেগা হচ্ছে e ডিভাইডেড বাই h কাট ওকে সো এভাবে লেখা যায় এখন শ্রোডিঙ্গার ইকুয়েশনস যদি আমি ফুললি সলভ করি উইথ স্পেস এন্ড টাইম তাহলে আমার এই ফাই এক্স এর জন্য একটা সলিউশন আসবে ফাই টি এর জন্য তো e টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি আসে so this wave function is very important in defining the position of the electron with respect to space and time okay এখন আমি যদি ইলেকট্রনটাকে কোথায় আছে এক্স্যাক্টলি সেটা আমি যদি বের করতে চাই সেটার প্রবাবিলিটি যে একটা পয়েন্ট আছে x আর একটা পয়েন্ট আছে হচ্ছে x প্লাস dx এখন একটা এনি গিভেন টাইমে ইলেকট্রনটা যে বিটুইন x এন্ড x প্লাস dx এই রেঞ্জের মধ্যে যে ইলেকট্রনটা থাকবে সেটার প্রবাবিলিটিটা কি প্রবাবিলিটিটা হচ্ছে যে তুমি psi and psi conjugate এই দুইটাকে মাল্টিপ্লাই করবা ওকে সো এই দুইটার প্রোডাক্ট gives you the probability of finding the electron between x plus dx ওকে আর এই যে এখানে কোশ্চেন মার্ক দিলাম এটা একটু মানে হোল্ডে রাখো এটাতে আমরা ব্যাক করব আগে একটু দেখে নেই যে এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমাদের টাইম ডিপেন্ডেন্ট নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা আমরা করব so this is the modified form of the Schrodinger equations and this is the energy term with respect to x এখন এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি that means আমরা e phi x কে যদি বাম পাশে নিয়ে আসি এবং আমরা একটা টার্মকে ডিফাইন করি e মাইনাস ইউ ঠিক আছে e মাইনাস ইউ এখানে তোমরা বলতে পারো যে এটাকে বাম পাশে নিয়ে তো স্যার ইউ মাইনাস ই হবে সো ইউ মাইনাস ই বা ই মাইনাস ইউ আমরা ই মাইনাস ইউটাকেই রাখি যদি তোমার আর এই টার্মটা যদি এভাবে রাখি তাহলে হচ্ছে এটা দুইটা পসিবিলিটি হতে পারে একটা হচ্ছে ইট ক্যান বি আইদার পজিটিভ এটা পজিটিভ হবে কখন যখন এনার্জিটা ইজ গ্রেটার দেন দ্য পোটেনশিয়াল এনার্জি এট পজিশন এক্স অথবা এটা নেগেটিভ হতে পারে যখন দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ লেস দেন দ্য potential energy at position x so এটা যদি পজিটিভ হয় তার মানে we are actually dealing with case 1 so এটা হচ্ছে energy is greater than u আর যদি নেগেটিভ হয় তাহলে energy is less than u energy যদি less than u হয় তাহলে এটা case 2 হতে পারে অথবা case 3 হতে পারে so actually এটাকে in general terms এ আমরা লিখি হচ্ছে e minus u এটা আর কিছুই না এটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে এখানে নিয়ে আসা হয়েছে যে ই মাইনাস ইউ টার্মটাকে ইটাকে এদিকে এনে ই মাইনাস ইউ হিসেবে এটাকে লেখা হয়েছে ওকে মাইনাসটাকে এই যে এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটাকে তুমি কমন নিতে পারো নিয়ে এটাকে ই মাইনাস ইউ হিসেবে ইউ ক্যান রাইট ইট এখন এই টার্মটা পজিটিভ হবে যখন এনার্জি ইজ গ্রেটার দেন ইউ হুইচ ইজ কেস 1 আর কেস 2 আর 3 এর ক্ষেত্রে এই টার্মটা নেগেটিভ হবে সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কারণ হচ্ছে যে তোমার এটার উপরে ডিপেন্ড করবে এই ওয়েভ ফাংশনের সলিউশনটা কি হবে এটাকে যদি পজিটিভ হয় মানে এনার্জি যদি ইউ থেকে গ্রেটার হয় এখানে খেয়াল করবে ই ইজ গ্রেটার দেন ইউ অফ এক্স মানে হচ্ছে পজিশন একটা স্পেসিফিক পজিশনে কথা আমরা বলতেছি সেখানে ইলেকট্রনের এনার্জি যদি এই পোটেনশিয়াল থেকে বেশি হয় তাহলে একরকম সলিউশন হবে আর যদি এনার্জিটা লেস দেন দ্য পোটেনশিয়াল হয় তাহলে আরেক রকম সলিউশন হবে
ইজ দ্যাট ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আসো তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেই যে এটা কিভাবে ই অফ সাই এক্স হয়েছে। ঠিক আছে, সো এই জন্য একটু সলভ করতে হবে এখানে। আচ্ছা, সো লেটস লুক এট দ্য ইকুয়েশন। So this is minus h cut square m naught d square psi dx square plus this. আচ্ছা, এখন আমরা এটাকে এই যে phi x যেটা, এটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার এই যে স্পেস ডিপেন্ডেন্ট আর টাইম ডিপেন্ডেন্ট। আমরা আগে দুইটাই কনসিডার করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা চাচ্ছি যে আমরা টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে বাদ দিয়ে দিব, ইকুয়েশনে আর রাখবো না। সো সেটা যদি করতে হয়, সো লেটস সি হাউ ডু উই ডু ইট। আগে আমরা ফুল ফর্মটা লিখি। সো phi of xt equal to phi x e to the power minus I e t by h cut. এই পর্যন্ত বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। কারণ এটা হচ্ছে xt, this was equal to phi x into এটা, তাই না? আর এটার সলিউশন তো আমরা অলরেডি আগেই দেখছি যে এটার সলিউশন হচ্ছে e to the power minus I t by h cut. ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। এখন এটাকে ইকুয়েশনে বসাও। ইকুয়েশনে বসালাম এই ইকুয়েশনটাতে এখানে। So you put this into this equation. আচ্ছা, তাইলে কি হচ্ছে দেখো, or let's say sorry, এখানে না করে তুমি সরাসরি এখানেই বসো। Let's put it here. আচ্ছা, কি হচ্ছে দেখো, a minus h cut square divided by 2m naught d square psi by dx square, এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x, এই ফাংশনটাকে। তাহলে উইথ রেসপেক্ট টু x যেহেতু ডিফারেন্সিয়েট করতেছো, এটা কনস্ট্যান্ট থাকবে, and this becomes d square psi x by dx square. তারপরে ux potential energy এটা as it is থাকলো, তারপরে তুমি psi এর জায়গায় লিখলা হচ্ছে psi of x e to the power minus I t by h cut. বুঝা গেছে? ক্লিয়ার? এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এর জন্য এটা দেখাচ্ছি। আচ্ছা, ইকুয়াল টু i of h cut রাখো এবং d psi by dt। এখন t এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করো। t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে this becomes I minus I e by h cut phi x e to the power minus I e t by h cut. ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি if you divide throughout, এটাকে যদি এখন সিম্পলিফাই করো, তাহলে কি আসবে দেখো, what do you get from this expression? তোমার আর মাইনাস h cut স্কয়ার, তুমি এটাকে দিয়ে এই টার্মটা দিয়ে you divide throughout, এটা দিয়ে পুরোটাকে এটা দিয়ে ডিভাইড করো, তাহলে what do you get? minus h cut square divided by 2m naught d square psi I by dx square, এখানে ux থাকলো, এখন phi I of x, ওকে ওকে, তুমি জাস্ট এই মাইনাসটা এখানে রাখলাম, জাস্ট টার্মটা দিয়ে ডিভাইড করছি। লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার, না জাস্ট এটা দিয়ে ডিভাইড করলাম। সো দিস বিকামস ux, এটাকে phi রাখলাম, and this becomes e of psi। ঠিক আছে, এটাকে তুমি জি স্যার। এনার্জি টার্মসে নিয়ে আসবে। সো দ্যাটস হোয়াট ইউ গেট। সো e of psi, x টাকে আলাদা করে লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে ফাংশন অফ x বোঝাই যাচ্ছে, ইটস জাস্ট পজিশন অফ x। আচ্ছা, এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করি। আমি এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করলাম বাই 2m naught divided by h cut square। সো এটা যদি করো, this becomes simplified again, d square psi by dx square plus 2m0 by h cut square। এটাকে লেফট সাইডে নিয়ে আসো, সো দিস ইজ a minus u into psi equals to 0. This is the time independent Schrodinger wave equation. আর x টা আমরা আলাদা করে লিখলাম না, কারণ উপরে যেহেতু লেখা আছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে বোঝা যাচ্ছে এখানে ফাংশনটা হচ্ছে জাস্ট ডিপেন্ডেন্ট অন পজিশন। হ্যাভ ইউ আন্ডারস্টুড? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন আসলে আগের স্লাইডটাতে একটু যাওয়া যায় স্যার? হ্যাঁ যাও বলো।
স্যার এইটার আগেরটা ওই 5 স্টার যেটা স্যার এটার আগেরটা মেবি এটা হ্যাঁ বলো। স্যার এখানে 5 স্টারটা কি জাস্ট স্যার সিম্পলি স্যার কমপ্লেক্স কনজুগেট? হ্যাঁ কমপ্লেক্স কনজুগেট রাইট। স্যার এটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা এটা হচ্ছে just তোমার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য প্রবাবিলিটি, ঠিক আছে, যে তোমার ইলেকট্রন এটা কোথায় পাওয়া যাবে। তোমার যদি একটা তুমি স্পেস ডিফাইন করে দাও, সেই স্পেসের এক্স্যাক্টলি তুমি কোথায় ইলেকট্রনটাকে পেতে পারো, হ্যাঁ, সেটাকেই বোঝাচ্ছে যে হচ্ছে এই প্রবাবিলিটিটা। এবং এটা ম্যাথমেটিক্যালি তোমাকে ডিফাইন করতে হয় by multiplying this wave function with its conjugate, right, into this. স্যার বলো। স্যার আমরা তো জানি হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে আসলে স্যার সাই স্কয়ার যেটা, তাহলে কনজুগেট আর এটা মাল্টিপ্লাই করলে কি সাই স্কয়ার চলে আসবে ভ্যালুগুলো? হ্যাঁ এটার যে তোমার যে তুমি যদি মডুলাস নাও, জি স্যার। যে this is I xt if you take মানে এটা কি স্কয়ার করলে তো স্যার প্রবাবিলিটিটা পাই নরমালি, এটাকে এটা স্কয়ার, কিনা প্লট করলে সাইন ওয়েভ হয়, সাইন ওয়েভের মতো কিছু একটা হয়। হ্যাঁ তুমি যদি প্রবাবিলিটি এটা নাও তাহলে this is equal to 1. জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ সো এটাকে দেখা হচ্ছে যে তোমার আলটিমেটলি তোমার ম্যাগনিটিউডটা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে দিই, এখানে যেহেতু তোমার এই যে dx এই ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা মানে হচ্ছে এই যে x আর x প্লাস dx এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে dx, তার মানে এই রেঞ্জের মধ্যে আমি বলে দিলাম যে তোমার ইলেকট্রনটা আছে, প্রবাবিলিটিটা এটা তোমার ইউ উইল ফাইন্ড দ্য ইলেকট্রন সামওয়্যার উইথিন দিস রেঞ্জ, রাইট। তো তুমি এক্সাক্ট প্রবাবিলিটিটা বের করার জন্য যে আসলে এটা প্রবাবল কোথায় এক্সিস্ট করে ইন দিস ডিসটেন্স রেঞ্জ, এর জন্য তুমি এই দুইটার কনজুগেট মাল্টিপ্লাই করলা। আর ফিজিক্যাল সিগনিফিকেন্স আসলে ওইভাবে বলা যায় না, যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার আর এটা একটা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, কারণ হচ্ছে যে এটার যদি তুমি মডুলাসটা নাও, দিস comes the magnitude becomes 1, মানে এই এর মধ্যে তোমার 100% চান্স আছে that you will find the electron জি স্যার into this distance, মানে dx লেন্থের মধ্যে তুমি পাবাই ইলেকট্রনটা। জি ওকে আচ্ছা, খুব একটা কনভিন্সিং অ্যান্সার হয় নাই, বাট এটার আসলে তুমি মানে কি বলে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস কনজুগেট ওইভাবে আসলে ডিফাইন্ড না, যে আসলে এটা কেন করা হয়। কিছু জিনিস আছে যেগুলো তোমাকে মানে ইন অর্ডার টু স্যাটিসফাই দ্য ম্যাথমেটিক্যাল টার্ম তোমাকে আসলে ইনকর্পোরেট করতে হবে, ঠিক আছে। বাট এই ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি বলো তাহলে সাইজটা ডাজন্ট রিয়েলি এক্সিস্ট। কনসেপ্টটা হচ্ছে অনেকটা হোলের মতো, যে হোল কিন্তু আমরা বলি যে হোল ইজ মুভিং, বাট ইটস অ্যাকচুয়ালি তোমার হোল তো এক্সিস্ট করে না, রাইট। জি স্যার সো হোলের কনসেপ্টটা আমরা কেন বলি, মানে ইটস এ ভার্চুয়াল থিং বেসিক্যালি, তাই না, যে ইটস জাস্ট এটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রনস, বাট হোল ইটসেলফ তো আমরা এটাকে ম্যাস দেই, হোলের একটা ম্যাস আছে, ইলেকট্রনের একটা ম্যাস আছে, বাট হোল তো অ্যাজ এ পার্টিকেল কি কেউ হোল দেখছে, ইলেকট্রনকে কিন্তু দেখছে, জি স্যার হোল তো দেখা যায়নি। সো অনেক স্যার এখানে তো একটা ইলেকট্রনের ওয়েভ নিয়েই ডিসকাস করতেছি তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার যখন ইলেকট্রন মানে একটা স্টেটে বা এনার্জি লেভেলে জোড়ায় জোড়ায় থাকবে তখন স্যার ওইটার ওয়েভ ফাংশন কি একটা আরেকটার অল্টারনেট হবে না স্যার? সম্ভব কিনা? একটা একটা স্পিন গুলো অল্টারনেটিং হবে, স্পিন গুলো অপোজিট স্পিনে মানে থাকবে, স্যার ঠিক আছে, কিন্তু ওয়েভ ফাংশনস, কিন্তু হ্যাঁ বলো। জি স্যার ওয়েভ ফাংশনের ভিতর কি স্যার কোনো মানে মিল থাকবে কিনা স্যার বা ডিপেন্ডেন্সি? না ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করবে হচ্ছে ওভারঅল ইলেকট্রন গুলার পজিশনটা কোথায়, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টাইম, একটা গিভেন টাইমে ওর লোকেশনটা কোথায় সেটার উপরে ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করবে, আর কিছুর উপর না। জি স্যার ঠিক আছে, সো ওইটা তোমার, হ্যাঁ এটা বলতে পারো যে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন হবে,
তাইলে হচ্ছে ওয়েভ ফাংশন গুলা কি এফেক্টেড হবে কিনা, হ্যাঁ হবে, বাট দ্যাট অ্যানালাইসিস ইজ ভেরি কমপ্লেক্স, আমরা ওদিকে যাব না, ঠিক আছে, মানে ওইটা তোমার জি স্যার। এই কোর্সের স্কোপের মধ্যেই পড়ে না। আমরা বোঝার চেষ্টা করতেছি আমাদের টার্গেট কি, যে চ্যানেলে ইলেকট্রন ফ্লো করতেছে এইটাকে আসলে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, এই যে ফ্লো অফ ইলেকট্রনসটা এটার যে রিলেটেড এনার্জিটা আছে এই এনার্জিটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বিকজ তুমি যদি কারেন্টে যেতে চাও তাহলে ইউ উইল নিড দ্যাট এনার্জি, তোমাকে এনার্জিটাকে প্রিসাইসলি ডিফাইন করতে হবে, ঠিক আছে, জি ক্যারিয়ার স্যার। ডেনসিটি ডিফাইন করতে হবে, এনার্জি ডিফাইন করতে হবে, সো এগুলোর জন্য তোমাকে ওয়েভ ফাংশনস জানা লাগবে। ওকে, সো এখন আর চলে আসি আমরা যে লেটস ডিফাইন ইট। এখন এটা আমরা বুঝে গেছি যে দিস ইজ আই h cut d psi by dt, this is equal to energy into this as a function of x, so এটা এখানে ডিরাইভ করলাম, এস্টাবলিশ করলাম। এখন হচ্ছে আমরা কন্ডিশনস গুলাতে ফেরত যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন, d স্কয়ার psi by dx স্কয়ার plus 2m0 by h cut square e minus u by psi equal to 0। এইটা হচ্ছে this is the মানে very nice form of time independent Schrodinger wave equation। আচ্ছা, এখন এটার দুই ধরনের সলিউশন হতে পারে। এক ধরনের সলিউশন হচ্ছে গিয়ে যখন আমার এনার্জি ইজ গ্রেটার দেন ইউ, তার মানে হচ্ছে আমি যখন ফ্রি ইলেকট্রন, তখন আমি ওয়েলের ভিতরে নেই, বাইরে, আচ্ছা, তখন একরকম সলিউশন হতে পারে। তো সেই সলিউশনটা কি, সেই সলিউশনের জন্য আমরা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তাহলে আমি এই টার্মটাকে দেখো, m0 হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস, এটা কনস্ট্যান্ট, h কাট হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা ইলেকট্রন ইট হ্যাজ এ গিভেন এনার্জি and this is the potential al well এটার এনার্জি হচ্ছে u, এই টার্মটাকে আমরা ধরে নিই this is k, তাহলে এটাকে যদি k equal to square root of 2m0 e minus u by h cut আমরা অ্যাজিউম করে নিলাম যে এই ভ্যালুটা হচ্ছে k, তাহলে এটা যদি k হিসেবে ধরি তাহলে this whole thing can be written as d square psi by dx square plus k square and psi। এখন তোমরা বলতে পারো যে কেন এটাকে k হিসেবে ধরলাম, কারণ হচ্ছে যে in order to simplify the equation, যাতে এটা দেখতে আর একটু মানে ইজি লাগে এই ফরম্যাটটা। এখন দেখো ইট ইজ ভেরি সিম্পল, এটাকে দেখেই বোঝা যাচ্ছে যে দিস ইজ আ k সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? জি স্যার, জি স্যার। হোমোজিনিয়াস। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেখানে e মাইনাস ইউ, এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এনার্জি ইজ গ্রেটার দেন ইউ, ঠিক আছে, সো এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটা এই ধরনের ইকুয়েশন কিভাবে সলভ করে বলো তো? এগুলো সলভ করার টেকনিক হচ্ছে একটা সলিউশন আগে গেস করতে হয়, রাইট? জি স্যার, এটা ট্রায়াল সলিউশন নেওয়া হয়, Trial দেন ওটাকে হচ্ছে আমরা এই ইকুয়েশনটার মধ্যে সাবস্টিটিউট করি। রাইট, ভেরি গুড। তাইলে এখানে দেখা গেছে যে আমরা যদি দিই এক সলিউশনটা নেই, যে সেটা হচ্ছে তোমার a sin of kx plus b cos of kx, ঠিক আছে, সো এটাকে যদি আমরা সলিউশন হিসেবে ধরে নেই তাহলে দেখা যায় যে this equation is satisfied, this is the solution for this differential equation, clear? জি স্যার। এটাকে অন্যভাবেও লেখা যায়, এটাকে লেখা যায় a e to the power I of kx plus a minus e to the power minus I of kx। So a plus a minus না লিখে তুমি a আর b ও লিখতে পারো, these are just nothing but constants, so তুমি এভাবেও লিখতে পারো e to the power a e to the power I of kx plus b e to the power I of kx, মানে these are constant, you can give it any name, but a আর b they have the same magnitude। আচ্ছা, সো এটার মানে কি দেখো, this is a plane wave equation। এটার মানে হচ্ছে যে in this case you end up with a plane wave that is traveling in the positive direction and another plane wave that is traveling in the negative direction, isn't it? So এটা হচ্ছে x, মানে তুমি যখন এখানে এই সলিউশনটা বের করলা, you find out the solution to this differential equation, you end up with two traveling waves,
traveling plane waves. One is traveling in the positive direction, which is e to the power ikx, and another is traveling in the negative x direction, which is e to the power minus ikx. So দুইটা তুমি traveling wave পাইলা। এই ইকুয়েশনটাকে যদি এখন আমরা অন্য কন্ডিশনে মানে কেস 2 আর কেস 3, ঠিক আছে, কেস 2 আর কেস 3 তে কন্ডিশনটা কি, ই ইজ লেস দেন ইউ অথবা ই ইজ মাচ মাচ লেস দেন ইউ, যেটাই হোক ই মাইনাস ইউ তখন নেগেটিভ হবে। যেহেতু ই মাইনাস ইউ নেগেটিভ, আমরা ইকুয়েশনটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করলাম। রিঅ্যারেঞ্জ করে আমরা একটা টার্ম ডিফাইন করলাম আলফা। আলফা হচ্ছে স্কয়ার রুট অফ 2m কে এর সাথে মিল রেখে, কে এর ক্ষেত্রে ছিল ই মাইনাস ইউ, কারণ হচ্ছে ই ওয়াজ গ্রেটার দেন ইউ। আলফার ক্ষেত্রে আমরা ধরলাম ইউ মাইনাস ই। ইউ মাইনাস ই কেন, কারণ নেগেটিভ স্কয়ার রুট তো হতে পারে না, সো এটাকে রিয়েল নাম্বার, আলফা ইজ এ রিয়েল নাম্বার, সো এটাকে রিয়েল রাখার জন্য আমরা ইউ হচ্ছে এখানে গ্রেটার দেন এনার্জি, সো আমরা ইউ মাইনাস ই ডিভাইডেড বাই এইচ কার্ড ধরলাম। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। যেহেতু তুমি ইউ মাইনাস ই ধরছো, তাহলে এখানে একটা মাইনাস তুমি যদি কমন নাও তাহলে দিস বিকামস মাইনাস আলফা স্কয়ার সাই ইকুয়াল টু 0। এটা হচ্ছে আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন when u is greater than e. Understood? জি স্যার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন কিন্তু ডিফারেন্ট হবে প্রথমটার থেকে, রাইট? জি স্যার। এটার সলিউশনটা হবে হচ্ছে যে e to the power minus alpha x plus e to the power plus alpha x, where alpha is equal to this. আচ্ছা, এখন এইখানে দেখো প্রথমটার আর এটার মধ্যে ডিফারেন্স কি দেখো। প্রথমটার ক্ষেত্রে আমরা দুইটা ওয়েভ পাইছি ট্রাভেলিং, ওয়ান ইজ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন, another is traveling in the negative x direction. They have the same amplitude, a and b are equal in magnitude. এখানে আমরা পাইছি হচ্ছে যে দুইটা আলাদা ওয়েভ, বাট বোথ আর মানে দে আর নট ট্রাভেলিং ওয়েভ। এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং এন্ড ডিকেইং। একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে ই টু দি পাওয়ার প্লাস আলফা, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে ই টু দি পাওয়ার মাইনাস alpha. So these are two different solutions. D and E are the coefficients. That's it. তাইলে আমরা দেখো খুব বেশি ম্যাথ লাগলো না, বাট আমরা মোটামুটি এই শোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করে আমরা কিন্তু তো মোটামুটি আন্দাজ করতে পারলাম যে ইলেকট্রনটা যখন ল্যাটিসের মধ্যে দিয়ে ফ্লো করতেছে তখন এর ওয়েভ ফাংশন গুলা কিরকম হবে around the potential barriers. Understood? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে this is just a summary. আমরা কি করলাম, আমরা we applied some boundary conditions, and boundary conditions গুলা কি, boundary conditions হচ্ছে যে এনার্জি কি গ্রেটার দেন ইউ নাকি এনার্জি লেস দেন ইউ, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলাম, সেখান থেকে we can get the wave functions. If you know the wave functions, you can calculate psi square, which is psi star into psi, and it gives you the probability of finding the electron at any given position. So আমরা precisely locate করতে পারবো যে এই চ্যানেলে ইলেকট্রনটা কোথায় এক্স্যাক্টলি আছে based on the solution of this wave function. এবং once you know this, এই যে তুমি সলভ করলে এত কিছু, এখান থেকে তুমি wave functionটা পেলা, once you know that, you can actually calculate the other properties like momentum and energy. So এই যে Schrödinger equation is so important যে তুমি wave functions থেকে you can calculate so many parameters. তুমি potential এর রেসপেক্টে তুমি your ওয়েভটা কি decaying, exponentially decaying নাকি growing exponentially, নাকি এটা traveling wave, হ্যাঁ, without any decay or growth, সেই জিনিসটা তুমি ডিফাইন করতে পারতেছো। once you know the space dependent wave function, you can use that to find the probability, you can get the probability of finding the electron at a given position. So এবং এত কিছু করার পরও তুমি কিন্তু আরো যদি ফার্দার তুমি ইকুয়েশনস গুলাকে ম্যানিপুলেট করো, আমি এটা ডিটেইলস আর গেলাম না যে এটা কিভাবে আসছে, তুমি এখান থেকে you can calculate the momentum of the electron and you can calculate the
energy of that moving electron. Understood? Yes, sir. আচ্ছা, so এখন let's look into the more details. এটাগুলোর সিগনিফিকেন্স গুলা কি কি। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখন একটা একটা করে কেস আমরা একটু ডিটেইলস দেখব। সো প্রথম কেসটা দেখি আমরা ফ্রি ইলেকট্রনের জন্য, আর বাকি দুইটা কেস আমরা পরের লেকচার স্লাইডে নিয়ে আসবো। সো সলিউশনস গুলো কিভাবে বের করে সেটা তোমরা বুঝে গেছো। আমার যখন এনার্জি গ্রেটার দেন ইউ, তখন আমার একটা ট্রাভেলিং ওয়েভ আছে, যেটাকে একটু আগে আমি লিখছিলাম a প্লাস কোএফিশিয়েন্ট e টু দি পাওয়ার i k x, আর আরেকটা ছিল a মাইনাস e টু দি পাওয়ার i মাইনাস i kx। সো দুইটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ, একটা পজিটিভ এক্স ডিরেকশন, একটা নেগেটিভ এক্স ডিরেকশনে, এবং এদের অ্যামপ্লিটিউডটা হচ্ছে a প্লাস a মাইনাস। এটাকে যদি আমি শর্ট ফর্মে একবারে লিখতে চাই তাহলে লিখবো জাস্ট যেহেতু a প্লাস আর a মাইনাস দে আর ইকুয়াল, আমি লিখতে পারি a e to the power plus minus i kx. So this is a traveling wave, right? Traveling in the positive x direction and the negative x direction. আচ্ছা, so এখানে তুমি যদি এখন এটার সাথে তুমি ফুল সলিউশন, এখানে তো আমরা জাস্ট স্পেস ডিপেন্ডেন্টটা ইয়ে করছি, তুমি যদি এখানে টাইম ডিপেন্ডেন্সটা নিয়ে আসো তাহলে কি হবে। তুমি জানো যে this is the complete solution time dependent, this is equal to phi x into phi of t, তাহলে this is equal to তোমার a to the power a e to the power plus minus I kx আর ওইটা কি ছিল মনে আছে? Do you remember? This was e to the power minus I omega t, sir. minus I omega t. তাহলে you can combine this a e to the power plus minus I, this is kx minus omega t. তাহলে this is the complete solution with দেখো তুমি যদি স্পেস ডিপেন্ডেন্ট টার্মটা আলাদা করে সলভ করো, এরপরে কিন্তু ফুল সলিউশন পাওয়াটা হচ্ছে তোমার জন্য ইজিয়ার। সো দিস ইজ দ্য কমপ্লিট সলিউশন উইথ রেসপেক্ট টু টাইম অ্যাজ ওয়েল। আচ্ছা, সো এখানে স্যার বলো স্যার, এইখানে যে ই টু দি পাওয়ার মাইনাস যেটা স্যার, মানে এই ফাই অফ টি, স্যার এইটার মানে কি স্যার? মানে এটা কি ডিকে হয়ে যেতেছে এক্সপোনেনশিয়ালি এরকম, নাকি উল্টা দিকে যাইতেছে? এটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এটা ডিকে হচ্ছে, ঠিক আছে? ইট উইল ইভেন্চুয়ালি ডাই আউট, ঠিক আছে? উইথ ইনফিনিটি থেকে ইট উইল বিকাম জিরো দ্য অ্যামপ্লিটিউড। তার মানে স্যার এটা এই ওয়েভটা ড্যাম্প হয়ে যেতেছে আস্তে আস্তে। হ্যাঁ, ডেফিনেটলি ড্যাম্প তো হবে, কারণ তোমার হচ্ছে যে এখানে তো ক্রিস্টাল ল্যাটিস না, ইট ইজ গেটিং আ লট অফ তোমার রেজিস্ট্যান্স when moving through the crystal, right? আচ্ছা আচ্ছা, জি স্যার। ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন যাচ্ছে ইনফিনিটলি, তো তোমার এটা কন্টিনিউ করবে না, বিকজ তোমার এনার্জি কলিশন হচ্ছে, কলিশন এনার্জি গেটস অ্যাবসর্ব, তার মানে এর ওয়েভ ফাংশনটা গেটস ড্যাম্পড এন্ড ডিকে, ঠিক আছে? সো উইথ টাইম ইভেন্চুয়ালি কিন্তু এটা ইট উইল ডিকে, ঠিক আছে? সো এই জন্য ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। সো দেখো, মানে এভরিথিং হ্যাজ আ লজিক্যাল এক্সপ্লানেশন। আচ্ছা, সো এখানে আমরা এই সলিউশনস গুলো আগেই দেখছি, এটা পজিটিভ গোয়িং, নেগেটিভ গোয়িং। প্রবাবিলিটি যদি বের করতে চাও, সাই স্কয়ার করলে সাই স্টার সাই আই মাল্টিপ্লাই করলা a প্লাস a মাইনাস কনজুগেট, and this is the momentuমের ইকুয়েশনটা সলভ করলে you get this. আচ্ছা, এগুলো অলরেডি দেখা হয়েছে, কিছু জিনিস রিপিটেশন আছে একটু স্লাইডে, বাট জাস্ট ইগনোর দ্যাট। আমি বারবার জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি সো দ্যাট দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার টু ইউ। আচ্ছা, এখন এই যে ট্রাভেলিং ওয়েভটা যেটা আমরা বের করলাম, যে একটা ওয়েভ ট্রাভেল করতেছে পজিটিভ এক্স ডিরেকশনে আর নেগেটিভ এক্স ডিরেকশনে উইথ অ্যামপ্লিটিউড এ, এই ওয়েভটার যদি আমরা ফেজ ভেলোসিটি বের করতে চাই তাহলে আমরা কি করব? হাউ ডু উই ডু দ্যাট?
আচ্ছা, সো হোয়াট ইজ ফেজ ভেলোসিটি? আগে আসো। সো আমরা এই ওয়েভটা মানে আমরা কনসিডার করি যে উই হ্যাভ a wave with a constant phase, যেটা টাইমের সাথে ভ্যারিং না, the phase is constant। হ্যাঁ, let's assume that আচ্ছা phase is constant, এবং আমরা এটাও ধরে নিলাম যে potential energy G at a given position is fixed, that is mu naught। Okay, so এই assumptionটা আমরা ধরলাম। এখন হচ্ছে যে এই যে ওয়েভ ফাংশন যেটা বা প্রবাবিলিটি ফাংশন, এটা আমরা একটু আগে দেখলাম a of e to the power I kx minus omega t। এই kx minus omega t এই টার্মটাকে আমি ধরলাম হচ্ছে থিটা, দিস ইজ মাই ফেজ। সো দিস ইজ দ্য ফেজ। এটা তো একটা ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশনে kx minus omega t টা হচ্ছে আমার ফেজ। সো এটাকে আমি ধরলাম যে দিস ইজ ইকুয়াল টু থিটা। আমি এখন দেখতে চাচ্ছি যে এই যে ইলেকট্রনের যে ওয়েভ, কতগুলো জিনিস আমাকে জানতে হবে। এই যে ইলেকট্রনটা, এখানে দুইটা ওয়েভ আছে, একটা হচ্ছে তোমার এই যে পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে, আমি ফ্রি, এটা যদি ফ্রি ইলেকট্রন হয়, আর আরেকটা হচ্ছে যে তোমার ইজ গোয়িং টু দ্য নেগেটিভ এক্স ডিরেকশন। এখন আমি এই ওয়েভের ধরে নিলাম যেটা ফেজটা ইজ নট চেঞ্জিং উইথ টাইম, টাইমের সাথে ডিপেন্ডেন্ট না। সো ফেজ ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম। এখন এই কনস্ট্যান্ট ফেজে এই ওয়েভের যে ভেলোসিটি সেটা আমার জানা দরকার। সো লেটস সি। সো কনস্ট্যান্ট ফেজ যেহেতু, তার মানে হচ্ছে d theta by dt হচ্ছে 0। সো d theta by dt is 0. What is theta? Theta is kx minus omega t. So kx minus omega t divided by dt equals to 0. So এটা থেকে তুমি যদি একটু সেপারেট করে নাও, so this becomes k টাকে তুমি বাইরে নিলা না, so k into dx by dt আর মাইনাস omega dt by dt হচ্ছে 1, so this is minus omega, this is equal to 0। এখান থেকে একটা রিলেশন আসবে for the phase velocity, this is omega by k। So this is the velocity at which এই যে একটু আগে যে বললাম যে ওয়েভটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ, এই x আর মাইনাস x ডিরেকশনে যে ওয়েভটা যাচ্ছে সেটার ভেলোসিটি হচ্ছে ওমেগা বাই k। ওকে, আচ্ছা এখন এটার ওয়েভলেন্থ যদি আমি বের করতে চাই, এই প্রপার্টিজ গুলো খুব ইম্পর্টেন্ট। এই যে ওয়েভলেন্থ বের করতেছি, ভেলোসিটি বের করতেছি, এগুলো আমার কেন লাগবে? এগুলো হচ্ছে পরবর্তীতে আমি যখন মোমেন্টাম আর এনার্জি ক্যালকুলেট করব, এই প্যারামিটার গুলো আমার জন্য ইম্পর্টেন্ট। সো ফেজ ভেলোসিটি বের করলাম। এখন যদি আমি ওয়েভলেন্থ বের করতে চাই, ওকে, ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ওয়েভলেন্থ, তাহলে আবার হচ্ছে দিস ইজ দ্য ইকুয়েশন a of e to the power I theta, আর কে তো অলরেডি আমরা জানি, এখানে আমরা ধরে নিছি যে এনার্জিটা, পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ফিক্সড, which is mu naught। আচ্ছা এখন আমরা যদি একটা গিভেন টাইমে, হ্যাঁ একটু আগে আমরা ধরে নিছি একটা গিভেন ফেজ, আর এখন আমরা ধরে নিলাম যে একটা গিভেন টাইমে তুমি যদি একটা পজিশনে তুমি আসো হচ্ছে এক্স পজিশনে, ঠিক আছে, এরপরে তুমি যদি আরেকটা পজিশনে যাও, যে পজিশনটা হচ্ছে ওয়ান ওয়েভলেন্থ লেটার, মানে একটা ওয়েভলেন্থ পরিমাণ দূরত্বে তুমি যদি মুভ করো, তাহলে তোমার ফেজটা চেঞ্জ হবে হচ্ছে বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা ফেজ। ডেল্টা ফেজ না বলে আমি বলতে পারবো যে ফেজ ইজ ইকুয়াল টু 2 পাই। তার মানে তুমি যদি এই পয়েন্ট, এটাকে যদি এ ধরি, এটাকে যদি পয়েন্ট বি ধরি, তাহলে পয়েন্ট বি তে, পয়েন্ট এ তে যে ফেজ হবে, পয়েন্ট বি তে ইট উইল বি দ্যাট ফেজ প্লাস 2 পাই। তুমি যদি একটা ল্যামডা ডিসটেন্স মুভ করো, তাহলে ফেজে হচ্ছে কি তোমার 2 পাই ফেজ অ্যাড হবে, দ্যাটস ইট। সো এটা হচ্ছে গিয়ে কনসেপ্ট। তাইলে আমার ফেজ হচ্ছে গিয়ে থিটা, তাহলে আমি ডিসটেন্স মুভ করতেছি হচ্ছে গিয়ে এক্স প্লাস ল্যামডা অফ টি। তাহলে এক্স প্লাস ল্যামডা অফ টি, যদি এই ফেজটা কি হবে, এই থিটা তো ফেজটা হচ্ছে গিয়ে তোমার এক্স টি তে, মানে ওর প্রিভিয়াস পজিশনে যা ফেজ ছিল, প্রিভিয়াস পজিশনে যা ছিল তার থেকে 2 পাই পরিমাণ ফেজ অ্যাড হবে। ক্লিয়ার? জি স্যার, Yes, sir. বুঝতে পেরেছি। তাহলে 2 পাই পরিমাণ ফেজ অ্যাড হবে। সো 2 পাই পরিমাণ ফেজ যদি অ্যাড হয়,
তাইলে এখন তুমি এটাকে একটু ব্রেকডাউন করে লেখো যে এই ইকুয়েশনটাকে থিটা অফ এক্স প্লাস ল্যামডা টি, তো থিটার জায়গায় আমি লিখতেছি কে এক্স মাইনাস ওমেগা টি, তাহলে কে এক্স এর জায়গায় হবে এক্স প্লাস ল্যামডা মাইনাস ওমেগা টি। সো এটাকে আমি কি লিখতে পারি, এটা মানে হচ্ছে যে এই পজিশনে ফেজটা, এই যে পয়েন্ট বি তে ফেজটা কি হচ্ছে সেটা। তাহলে পয়েন্ট বি তে দিস ইজ এট পয়েন্ট বি, তাহলে পয়েন্ট বি তে আমার ফেজ ইকুয়েশনটা হচ্ছে কে এক্স প্লাস ল্যামডা মাইনাস ওমেগা টি। দিস ইজ ইকুয়াল টু দ্য ফেজ এট পয়েন্ট এ। ফেজ এট পয়েন্ট এ কি ছিল, ফেজ এট পয়েন্ট এ ছিল কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে এই পয়েন্ট এ তে যে ফেজ ছিল কে এক্স মাইনাস ওমেগা টি, আমি ল্যামডা ডিস্টেন্স মুভ করার আগে কে এক্স মাইনাস ওমেগা টি ছিল, ল্যামডা ডিস্টেন্স মুভ করার পরে এটা হয়ে গেছে কে এক্স প্লাস ওমেগা টি, সরি কে অফ এক্স প্লাস ল্যামডা মাইনাস ওমেগা টি, আর পয়েন্ট এ তে ছিল কে এক্স মাইনাস ওমেগা টি, শুধু কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস আমি যেহেতু ল্যামডা ডিস্টেন্স মুভ করছি, তাহলে ওখানে পয়েন্ট এ তে যা ছিল তার সাথে আমার ফেজ আরো অ্যাড হয়েছে 2 পাই। তাহলে নতুন পয়েন্ট মানে পয়েন্ট বি তে আমার ফেজ হচ্ছে কে এক্স প্লাস ল্যামডা মাইনাস ওমেগা টি। দিস ইজ ইকুয়াল টু আগের পয়েন্টের ফেজ প্লাস 2 পাই। সো এই যে রিলেশনটা এখান থেকে আসলো, এখানে তোমার কে এক্স ক্যান্সেল হয়ে যাবে and you have k lambda omega t cancel হয়ে যাবে, k lambda equal to 2 pi, এখান থেকে তোমার রিলেশন আসবে the wave number k equals to 2 pi by lambda or lambda equal to 2 pi by k. So these are the basic equations. এখন এখান থেকে তুমি হচ্ছে মোমেন্টামও বের করতে পারবা, ঠিক আছে? সো মোমেন্টাম কিভাবে বের করবা, আবার লেটস গো ব্যাক টু দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন শ্রোডিঙ্গার। এখানে আমরা ধরে নিচ্ছি যে পটেনশিয়ালটা হচ্ছে কনস্ট্যান্ট, সো দিস ইজ ইকুয়াল টু 0। আমরা সলিউশন নিলাম, এখানে দুইটা সলিউশন হতে পারে a টু দি পাওয়ার i প্লাস মাইনাস i kx। লেটস সে আমরা শুধু প্লাস kx সলিউশনটা নিলাম, কারণ মাইনাস kx এর জন্য একই রকম হবে। সো a e টু দি পাওয়ার প্লাস i kx, এই সলিউশনটা যদি এখানে বসাও তাহলে দিস ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। আচ্ছা, সো এটা যদি সলিউশন হয় তাহলে আমরা k স্কয়ার কে কি লিখতে পারি, k স্কয়ার কে আমরা লিখতে পারি 2m0 divided by h cut square e minus u0 because this is k square. This equation is satisfied by this solution. আচ্ছা, এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, এনার্জিটাকে আলাদা করো, you get u0 plus h cut square k square divided by 2m0. So h cut square k square, this is equal to the momentum square. Okay, this is consistent with the de Broglie যে থিওরি প্রপোজ করে গেছিল 1924 এ, ওইটার সাথে এটা কনসিস্টেন্ট। কারণ de Broglie বলছিল যে একটা পার্টিকেলের মোমেন্টাম ইজ গিভেন বাই h cut into k, and এখানে আমরা সেটাই পাচ্ছি যে h cut square k square এই টার্মটা পাচ্ছি। সো দিস ইজ মোমেন্টাম স্কয়ার। সো এখান থেকে তুমি মোমেন্টাম এনার্জিকে তুমি এক্সপ্রেস করতে পারো ইন টার্মস অফ মোমেন্টাম। ইজ দিস ক্লিয়ার? জি স্যার। এখন আসো ইলেকট্রন ওয়েভস ইন ওয়ান ডিমেনশন। সো এখন আমরা নরমালাইজেশন জিনিসটা কি সেটা একটু বলি, যে এখন আমরা আস্তে আস্তে একটু কনফাইন করার চেষ্টা করি, যে আমরা একটা ন্যানো ওয়্যার চিন্তা করো, দিস ইজ ওয়ান ডিমেনশনাল না, ইলেকট্রন শুধু একটা ডিমেনশনে ফ্লো করতেছে, এবং আমি একটা বাউন্ডারি কন্ডিশনস দিয়ে দিলাম এই 0 to l এর মধ্যে ইলেকট্রন ফ্লো করবে। এটার ওয়েভ ফাংশন তোমরা জানো যে যদি আমাদের এনার্জি E is greater than U হয়, তার মানে this is a free electron, wave function is this. এখন আমি এটাকে একটু নরমালাইজ করতে চাই। নরমালাইজ করা মানে হচ্ছে আমি স্ট্রিক্টলি এটার বাউন্ডারিটাকে ডিফাইন করে দিব, এবং বাউন্ডারি ডিফাইন করে দেওয়ার মানে হচ্ছে যে এখানে ইলেকট্রন যেহেতু ফ্লো করতেছে, আমি বলে দিলাম 0 to l এর মধ্যে আমি ডেফিনেটলি আমার ইলেকট্রনকে পাবো। তার মানে উইথিন দিস লেন্থ আমি যদি এর যে ওয়েভ ফাংশনস গুলাকে নেই প্রত্যেকটা পয়েন্টে,
এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি ওর ওয়েভ ফাংশনস কে নাও এবং সাইজটার সাই মাল্টিপ্লাই করো করে সেটাকে ইন্টিগ্রেট করো ওভার দিস হোল লেন্থ, তাহলে তোমার প্রবাবিলিটি হবে 1। তার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েভ ফাংশন অ্যাড করলে you will definitely find the electron between 0 and L. So this is the probability of this. এখন এই জিনিসটাকে তুমি যদি সলভ করো এই ইকুয়েশনটাকে and you know the value of psi x, তাহলে তুমি এই যে এই কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে পারবা। এবং এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, জানি না তোমার পারলে ট্রাই করে দেখতে পারো, ইটস গোইং টু টেক সাম টাইম, বাট আমার মনে হয় যে এটা ওয়ার্থ ইট। এটাকে সলভ করলে ইউ উইল গেট দিস ইকুয়েশনটাতে তুমি a এর ভ্যালুটা পাবা, a এর ভ্যালুটা হবে 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ l। তার মানে তুমি যদি l ডিমেনশন 1 ডিমেনশনে তুমি এটাকে কনফাইন করো তাহলে তোমার ইলেকট্রনের ওয়েভ ফাংশনটা কে তুমি ডিফাইন করতে পারবা উইথ রেসপেক্ট টু দিস ডিমেনশন। সেটা কি হচ্ছে যে তুমি মানে পার ইউনিট স্কয়ার রুট অফ লেন্থ, মানে পার ইউনিট লেন্থে তুমি ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করতেছো, পার ইউনিট লেন্থে উইথ রেসপেক্ট টু পজিশন। ঠিক আছে, টাইম এখানে আমরা কনসিডার করছি না। এটাকে বলা হচ্ছে নরমালাইজেশন। নরমালাইজেশন মানে হচ্ছে যে আমি পার ইউনিট লেন্থে I can actually define my wave function in one dimension. ঠিক আছে, so this is called normalization. তুমি যখন নরমালাইজ করবা, ইউ ক্যান অ্যাকচুয়ালি নরমালাইজ করার মানে হচ্ছে যে তুমি একটা বাউন্ডারি সেট করে দিচ্ছ এবং ওই বাউন্ডারির পার ইউনিট, এটা যেহেতু ওয়ান ডিমেনশন, পার ইউনিট লেন্থে তোমার ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কি সেটা তুমি এই ওয়েভ ফাংশন থেকে বের করতে পারবে। সো ওয়ান ডিমেনশনের জন্য নরমালাইজেশন হচ্ছে ইউ জাস্ট ডিভাইড রাইট e to the power r I k x বা প্লাস মাইনাস I k x with square root of L. Similarly, তুমি যখন টু ডিমেনশনে যাবা, এটা হচ্ছে গ্রাফিন। ঠিক আছে, গ্রাফিনের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফিন হচ্ছে 2D মেটেরিয়াল, আর এটা যেটা দেখালাম 1D, এটা হচ্ছে ন্যানো ওয়্যার। সো ন্যানো ওয়্যার নিয়ে এখন অনেক ডিভাইসে ন্যানো ওয়্যার হচ্ছে। আমার রিসেন্টলি কয়েকটা পেপার আমি কাজ করছি, সেটা হচ্ছে ন্যানো ওয়্যারের উপরে। ওয়ান ডিমেনশনে এই কোয়ান্টাম কনফাইনমেন্ট গুলো আমরা দেখছি। যখন ডিভাইসে সিমুলেশন করা হয় তখন কিন্তু সিমুলেটরের গুলো কাজ হচ্ছে এই ইকুয়েশনস গুলোকে সলভ করা। ঠিক আছে, সো তুমি যদি এগুলো ভালো করে না বুঝো কনসেপ্ট, তাহলে তুমি কখনোই বুঝবা না যে একটা ডিভাইসে কিভাবে সিমুলেশন হচ্ছে। আমরা যখন ফোর্থ ইয়ারের প্রজেক্টের ভাইভা নেই, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে তোমরা যে সিমুলেশন করছো কিভাবে করছো, বলে যে অ্যানসার সফটওয়্যারে ইনপুট দিছি, চলে আসছে রেজাল্ট। সো এটা কখনো অ্যানসার হতে পারে না, কারণ ইটস সিমুলেটর মানে ইটস নট আ ম্যাজিক বক্স যে তুমি ইনপুট দিলে আউটপুট বের হয়ে আসলো। ভিতরে কি হচ্ছে এটা যদি তুমি না জানো তাহলে তো মানে ইটস ইউজলেস। সো এই ধরনের যখন তুমি ডিভাইস সিমুলেশন করবে তোমাকে অ্যাবসলিউটলি জানতে হবে যে সিমুলেটর কি কাজটা করতেছে। লাইফ এখন অনেক ইজি হয়ে গেছে, সব সিমুলেটর আছে, ম্যাটল্যাবও করা যায়। তুমি কোড লিখে দিলে ইট উইল ডু এভরিথিং ফর ইউ, তোমাকে হাতে কলমে করতে হবে না। বাট ইউ শুড নো যে হোয়াট ইউ নিড টু সলভ, ওয়াই ইউ নিড টু সলভ ইট, সলভ করলে কি পাবো এবং সেটা দিয়ে কি করা যাবে। সো ইউ নিড টু নো অল দিস থিংস। আচ্ছা, সো এটা হচ্ছে নরমালাইজেশন দেখলাম আমরা 1D তে। 2D যদি হয়, 1D হচ্ছে ওয়্যার আর 2D হচ্ছে শীট। ঠিক আছে, থিকনেস হচ্ছে অলমোস্ট 0, ইটস আ প্লেন শীট অফ গ্রাফিন। এখানে হচ্ছে 2 ডিমেনশনস যেহেতু, তাহলে তোমার এখানে ওয়েভ ভেক্টরটা হবে e to the power I kx into x and plus ky into y. সো এটাকে যদি তুমি এটাকে kx into x plus ky into y, এটাকে তোমার ভেক্টরের সূত্র অনুযায়ী এটাকে লেখা যায় ইন টার্মস অফ পজিশন ভেক্টর p বা পজিশন ভেক্টর রো হিসেবে এটাকে লেখা যায়। সো ইউ ক্যান জাস্ট সিম্পলি রাইট ইট অ্যাজ a e to the power I k ভেক্টর ইনটু এই যে রো ভেক্টর। রো হচ্ছে গিয়ে এটার পজিশন ভেক্টর ফর x and y। সো এটাকে যদি তুমি নরমালাইজ করো, যেহেতু এটা 2 ডাইমেনশনাল, সো এখানে নরমালাইজেশনটা হবে উইথ রেসপেক্ট টু এরিয়া। সো আগে ছিল স্কয়ার রুট অফ l, এখন হবে স্কয়ার রুট অফ a, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নেই।
সিমিলারলি তুমি যদি 3 ডাইমেনশনাল একটা ভলিউম নাও, যেটা ভলিউম হচ্ছে কি ওমেগা, একইভাবে এটা হচ্ছে e to the power I kx into x ky into y kz into z. Okay, so if you multiply this, okay, then you get it. তোমার এখানে পজিশন ভেক্টরটা হচ্ছে r, okay, with respect to r in 3 dimensions. এটাকে তুমি নরমালাইজ করলে you need to divide by 1 divided by square root of omega. ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে বক্সের ভলিউম। সো একই কনসেপ্ট। সো এইভাবে আসলে you can মানে get the wave function for the electron by normalizing it with respect to volume for 3D, with respect to area for 2D, and with respect to length for 1D. So এভাবে normalize করতে পারো তুমি for different devices. Is it clear? জি স্যার। এখন একটু কুইকলি দেখি আমাদের আজকে আমি অ্যাটেন্ডেন্স কল করব, সো আই এম গোইং টু ফিনিশ বাই 11:25. সো আরো আমাদের কত 13 মিনিট আছে। সো লেটস লুক এট ইট। আচ্ছা, সো তোমাদের কি মনে হয় জিনিসগুলো ইন্টারেস্টিং না? মানে আমরা কিন্তু আস্তে আস্তে মানে ডিভাইসের দিকে যাব। আমরা মানে ডোন্ট থিঙ্ক যে স্যার ডিভাইস না পড়ে আমাদেরকে ফিজিক্স পড়াচ্ছে, বাট এই কোর্সটা ইজ অ্যাবাউট ডিভাইস ফিজিক্স। সো তোমাকে আগে একটু ফিজিক্স শিখতেই হবে, দেন ইউ ক্যান লার্ন দ্য ডিভাইস। সো ইউ শুড, আমি জানি না মানে ওয়েদার ইউ মানে লাইক দ্য কনসেপ্ট, তোমাদের কি ইন্টারেস্টিং লাগছে কিনা, বা নাকি এটা বোরিং লাগতেছে, টু মেনি ইকুয়েশন? না স্যার, ইন্টারেস্টিং আছে, মানে ইনার কনসেপ্ট গুলো, ইনার ওয়ার্কিং গুলো দেখতে পেরে মানে হ্যাঁ, আমরা অনেক সময় টু মাচ কনসার্ন থাকি হচ্ছে আমরা এই যে ম্যাথ গুলা নিয়ে বেশি কনসার্ন থাকি যে এখান থেকে এটা কিভাবে আসলো। সেটা তো ইউ ক্যান ওয়ার্ক ইট আউট, সেটা তোমাদেরকে অনেকটা নিজ দায়িত্বেই করতে হবে, সেটাও ইম্পর্টেন্ট। বাট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে কনসেপ্টটা বোঝা, যে কেন এই ম্যাথটা মানে কি মিন করছে, এখান থেকে কি পাচ্ছি, কিভাবে পাচ্ছ, সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওইটা ইউ নিড টু প্র্যাকটিস, যে প্র্যাকটিস বেশি করবে সে কুইকলি সেটা ধরতে পারবে। But it's more important to understand the physical meaning of these equations, যেটা কি মিন করে। So let's take a look at it. এই যে সলিউশনস গুলা বের করলাম, এগুলা আসলে আমি কিভাবে কাজে লাগাতে পারি, বাট আমি এটাকে যদি একটু গ্রাফিক্যালি দেখতে চাই তাহলে এটা কিরকম হবে, লেটস সি। ধরো এটা হচ্ছে আমি একটা ওয়েভ মানে পোটেনশিয়াল, এটা হচ্ছে এনার্জি ভার্সেস ডিসটেন্স। সো আমার এটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি অ্যাজ এ ফাংশন অফ এক্স, আমি এইরকম একটা গ্রাফ আঁকলাম। এটা জাস্ট আরবিটারিলি আমি এভাবে প্লট করছি, ঠিক আছে? এটা তুমি যে কোনো শেপে প্লট করতে পারো, ঠিক আছে? আমি ধরে নিলাম যে আমার পোটেনশিয়াল ফাংশনটা এরকম। তুমি চাইলে আমরা যেটা স্কোয়ার হিসেবে ধরছি তুমি কিন্তু সেভাবেও ধরতে পারো। এই যে নর্মালি আমরা এভাবেই ধরি, বাট এটা হচ্ছে লেস প্র্যাকটিক্যাল, ঠিক আছে? রিয়েল লাইফে ইটস মোর লাইক দিস, এই যে এরকম কার্ভের মতোই আসবে, এত ইউনিফর্মলি স্কোয়ার হয় না। রিয়েল লাইফে ইটস মোর লাইক দিস। সো এখন এখানে একটা গিভেন এনার্জি আছে ই, এটা হচ্ছে আমার ইলেকট্রনের এনার্জি। সো ইলেকট্রনটা ইজ হ্যাভিং দিস এনার্জি ই। এখন এখানে দেখো দুইটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, এই রিজনে ইলেকট্রনটা হচ্ছে গিয়ে ফ্রি, কারণ ওর এনার্জি ইজ গ্রেটার দেন ইউ, রাইট? ইয়েস অর নো? জি স্যার। Yes, sir. আর এখানে হচ্ছে গিয়ে এই দুইটা রিজনে ই ইজ লেস দেন ইউ, এখানেও এখানে। তাহলে দেখো যেখানে ই ইজ লেস দেন ইউ সেখানে কিন্তু এটা অলমোস্ট এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম যে তোমার সলিউশনস গুলা হচ্ছে এই যে ডি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স আর ই টু দি পাওয়ার প্লাস আলফা এক্স। সো যেখানে তোমার এনার্জি ইজ লেস দেন ইউ বা ইউ ইজ গ্রেটার দেন ই, সেখানে হচ্ছে দিস আর এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং অর ডিকেইং ফাংশনস। আর মাঝখানে যেটা আছে দিস ইজ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ এক্স এন্ড দ্য নেগেটিভ এক্স ডিরেকশন। ওকে, সো এটা তো বললাম যে তোমার দিস ইজ হোয়াট উই হ্যাভ, এবং আমরা যদি এই বাউন্ডারি কন্ডিশনস গুলা দেখাই তাহলে দিস ইজ হোয়াট উই হ্যাভ, যে তোমার
এখানে এনার্জি যখন ইউ থেকে, এটা হচ্ছে আমার ইউ থেকে যখন ই গ্রেটার, ই1 গ্রেটার, তখন দিস ইজ আ ট্রাভেলিং ওয়েভ traveling in x plus x and minus x direction. আর যখন এনার্জিটা is less than u বা u is greater than e, তখন these are exponentially growing and decaying functions. Understood? Yes, sir. জি Okay. স্যার। তো এটা হচ্ছে নরমালাইজেশন যেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন তুমি তো পার্টিকেলটাকে তুমি নরমালাইজ করতেছো, বাট ইলেকট্রন তো মানে আমি বললাম যে নরমালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে যে তুমি উইথ রেসপেক্ট টু লেন্থ তুমি ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করবা, বা সো দ্যাট তোমার এই লেন্থ এল এর মধ্যে তোমার প্রবাবিলিটি অফ মানে ইউ আর শিওর যে ইউ উইল ফাইন্ড দ্য ইলেকট্রন ওভার হিয়ার। সো এটা হচ্ছে নরমালাইজেশন। So this is equal to probability যদি আমরা করি psi star psi x dx, এবং this comes out to be dx divided by L. So this gives you the probability of finding the electron in a position dx, in a position x within 0 to L. 0 to L এর মধ্যে x position মানে হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে dx। এই পজিশনে যে তুমি একটা ইলেকট্রন পাবা সেটার প্রবাবিলিটি হচ্ছে dx divided by total length L. Okay, if dx is equal to L, probability is 1, তার মানে 100% চান্স আছে যে তুমি পেয়ে যাবে। Is it clear? জি জি স্যার। স্যার। কিন্তু ওয়েভের ক্ষেত্রে রে ব্যাপারটা কি? ওয়েভের ক্ষেত্রে রে তোমাকে এটা তো আমরা অ্যাজ ইফ মানে ঠিক আছে ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করতেছি, ফাইন, বাট হচ্ছে তোমার আলটিমেটলি কিন্তু আমরা ইলেকট্রনকে যখন লোকেট করতেছি, we are basically locating it as a particle. পার্টিকেলের ওয়েভ প্রপার্টিজ যেহেতু আছে সেহেতু ওর ওয়েভ ফাংশনসটা আমরা এখানে দেখছি, দেখে আমরা হচ্ছে এটার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন আমরা বের করছি। এটা হচ্ছে ওয়ান অ্যাসপেক্ট অফ ইট। আরেকভাবে আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে ইন টার্মস অফ ওয়েভ, একটা ওয়েভকে যদি আমরা মানে কি বলবো প্রিসাইসলি ডিফাইন করতে চাই, হ্যাঁ, যে তোমার ওয়েভটা আসলে কোথায় লোকেটেড, হ্যাঁ, এটা তো ট্রাভেলিং ওয়েভ যেটা বললাম, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা আমরা কিভাবে করি, হাউ ডু উই ডু ইট? এটার জন্য আমরা বেসিক্যালি এখানে এই সাইডটাতে একটু পরে আসতেছি, আমরা একটা ওয়েভ প্যাকেটস নেই, ঠিক আছে? ওয়েভ এখানে আসলে খুব ডিপের কনসেপ্ট জানার দরকার নাই, বাট জাস্ট বেসিক জিনিসটা আইডিয়াটা বলি, সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল ওয়েভ না নিয়ে আমরা একটা গ্রুপ অফ ওয়েভস নিব, যেটা হচ্ছে গিয়ে তোমার ওয়েভলেন্থ আর অ্যামপ্লিটিউড গুলা হচ্ছে ডিফারেন্ট, সেটাকে এই গ্রুপ অফ ওয়েভসটাকে বলে হচ্ছে গিয়ে ওয়েভ প্যাকেটস। সো ইনস্টেড অফ কনসিডারিং আ সিঙ্গেল ওয়েভ, ফার্স্ট অফ অল এই কাজটা আমরা কেন করতেছি? কাজটা আমরা করতেছি যে আমরা এখানে যখন ডিফাইন করলাম যে আমরা একটা ইলেকট্রনকে স্পেসিফিক্যালি লোকেট করব, ঠিক আছে, উই আর লোকেটিং ইট অ্যাজ আ পার্টিকেল, বাট আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনস অনুযায়ী ওর ওয়েভ ফাংশনটা ইউজ করে আমরা এটাকে নরমালাইজ করে পার্টিকেল ইলেকট্রনটাকে এখানে লোকেট করছি। তো এই যে আমরা ওয়েভ ফাংশনটাকে ইউজ করছি, এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, যে হাউ ক্যান উই ইউজ আ ওয়েভ ফাংশন টু লোকেট আ পার্টিকেল? এটা হচ্ছে আমার প্রশ্ন, যে আমি একটা ওয়েভ ফাংশনকে ইউজ করে একটা পার্টিকেলকে আমি লোকেট করছি, বাট অ্যাকচুয়ালি ওয়েভের ভিতরে কি হচ্ছে, মানে আমি তো ওয়েভের কনসেপ্টটা এখানে আনি নাই, জাস্ট বলছি একটা ওয়েভ ফাংশন, বাট ওয়েভ ফাংশনটাকে ইউজ করে আমি ইলেকট্রনটাকে লোকেট করছি। বাট when I say wave function, তার মানে ডেফিনেটলি ইট ইনভলভস ওয়েভস। সো ওয়েভের রেসপেক্টে কি হচ্ছে, কিভাবে এই লোকালাইজেশন বা নরমালাইজেশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ওয়েভ, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি based on this. So we take a group of waves together, এবং আমরা লোকেট করতে চাচ্ছি একটা পার্টিকেলকে at position x0, তাহলে x0 এর আশেপাশে ডেল্টা x রেঞ্জে আমরা একটা গ্রুপ অফ ওয়েভস নিব, যেটাকে আমরা বলবো হচ্ছে ওয়েভ প্যাকেটস, ঠিক আছে, ইটস এ গ্রুপ অফ ওয়েভস।
এবং এগুলার হচ্ছে ভ্যারিং অ্যামপ্লিটিউডস থাকবে এবং এই ওয়েভস গুলা দে উইল ইন্টারফিয়ার উইথ ইচ আদার and it will create constructive interference and destructive interference. So যেখানে constructive interference হবে amplitude will be maximum, যেখানে destructive হবে এটা it will be zero বা it will be less. এখন যেখানে অ্যামপ্লিটিউডটা সবচেয়ে বেশি সেখানে তোমার x নট এ এখানে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড, এখানে তোমার পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হবে। তুমি যত x নট থেকে দূরে চলে যাবা বা তত তোমার হচ্ছে প্রবাবিলিটি কমে যাবে টু ফাইন্ড আউট দ্য পার্টিকেল। ওকে, সো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি ওয়েভটাকে যত বেশি তুমি লোকালাইজ করবা, বা লোকালাইজড করা মানে হচ্ছে কি তুমি হাউ ডু আই সে ইট, যে তুমি পিন পয়েন্ট করলা যে তুমি পার্টিকেলটাকে এখানে পাবা অ্যারাউন্ড এক্স, ঠিক আছে? দ্য মোর ইউ লোকালাইজ অ্যারাউন্ড x0, তুমি এটাকে এক্স ডিস্টেন্সে যত বেশি লোকালাইজ করবা বা স্যার লোকালাইজ বলতে কি মানে রেঞ্জটা কমায় আনতেছি, যে আমরা এতটুকু জায়গার মধ্যে পাবো ওই মানে ওইটাকে আমরা কমায় আনতেছি? হ্যাঁ, ওই কাইন্ড অফ লাইক দ্যাট, ওইটাকে আমরা কমাই দিই। ওইটাকে কমাই দিচ্ছি মানে বলা যাবে না। না, তুমি এখানে বেসিক্যালি যেটা করতেছো দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার এক্স স্পেস আর একটা হচ্ছে কি তোমার কে স্পেস, ঠিক আছে? তুমি যদি if you produce a localized wave packet, it requires a continuous distribution of wavelengths. আচ্ছা, তুমি যদি অনেকগুলা ওয়েভলেন্থস নাও ডিফারেন্ট ওয়েভস, যেমন এখানে দেখো আমরা একটা ওয়েভ প্যাকেট তৈরি করছি, এখানে মাল্টিপল ওয়েভলেন্থের ওয়েভস আমরা নিছি, নিয়ে আমরা হচ্ছে এই ওয়েভ প্যাকেটটা তৈরি করছি, ঠিক আছে? তুমি যত বেশি, এটা হচ্ছে ওয়েভ প্যাকেটের সেন্টার, ওয়েভ প্যাকেটের সেন্টারে ইউ হ্যাভ দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এবং এখানে তোমার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। ওকে, এখন তুমি যদি এই ডেল্টা এক্স, তুমি যদি বড় একটা রেঞ্জ নাও, ইফ ইউ ইনক্রিজ দিস ডেল্টা এক্স আ লট, ঠিক আছে, যে তুমি অনেকগুলো বেশি ওয়েভলেন্থ নিচ্ছ, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে তুমি কি বলে অনেকগুলো ডিস্ট্রিবিউশন যদি তুমি নাও, অনেকগুলো ওয়েভলেন্থের ডিস্ট্রিবিউশন যদি নাও, তাহলে আমরা বলি যে ইট ইজ মোর লোকালাইজড, ঠিক আছে? ইট মোর লোকালাইজড। কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি যদি অনেকগুলা ডিফারেন্ট ওয়েভলেন্থস নাও ওভার আ বিগ রেঞ্জ, ঠিক আছে, তাইলে যেটা হবে যে তোমার আর কে যেটা ডেল্টা কে মানে কে স্পেসে, যেটা কে স্পেসে স্প্রেডিংটা অনেক বেশি হয়ে যাবে। সো এক্স তুমি if you want to localize x মানে তুমি অনেকগুলো ওয়েভলেন্থ নিয়ে আরো প্রিসাইসলি তুমি লোকেট করতে চাচ্ছ যে তোমার ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোথায় আছে। You are taking a longer range of wavelengths, তাহলে তোমার কে will spread out। আবার তুমি যদি উল্টাটা করো, যে if you produce a wave packet that is more confined in space, তার মানে তুমি ছোট্ট একটা রেঞ্জ নিলা, মাত্র ধরো এই তিনটা ওয়েভ নিয়ে তুমি হচ্ছে ওয়েভ প্যাকেটটাকে ডিফাইন করলা, ঠিক আছে? সো তুমি যদি অল্প কয়টা ওয়েভলেন্থ নিয়ে ছোট্ট একটা উইন্ডোর মধ্যে তুমি যদি ওয়েভ প্যাকেটটাকে কনফাইন করে দাও, তাহলে দেখা যাবে যে তোমার আর it requires a wider distribution, producing a wave packet that is more confined in space, ঠিক আছে? তুমি যদি একদম ন্যারো রেঞ্জ করে দাও, তাহলে হচ্ছে তোমার এই কেটা ওয়াইডার হয়ে যাবে। আমি একটু ক্লিয়ারলি বলি, সরি, আই থিংক এটা একটু কনফিউজিং লাগবে তোমাদের, বাট এই কনসেপ্টটা জাস্ট বেসিক একটা জিনিস। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল ওয়েভ প্যাকেট কিভাবে নিই, আমরা হচ্ছে কতগুলো ওয়েভলেন্থ কনসিডার করি, করে হচ্ছে সেগুলোকে একসাথে গ্রুপ করে আমরা একটা ওয়েভ প্যাকেট তৈরি করি। সো দ্যাটস আ ওয়েভ প্যাকেট। আচ্ছা,
So adding several waves of different wavelengths will produce interference pattern which begins to localize the wave. এখানে বলছে দেখো যে এখানে অনেকগুলা ওয়েভলেন্থের আমি ওয়েভস নিলাম, এদেরকে কম্বাইন করলাম, এদের যে কম্বাইন্ড ইন্টারফারেন্স প্যাটার্ন দ্যাট উইল বিগিন টু লোকালাইজ দ্য ওয়েভ। কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি যদি ওয়েভটাকে বেশি লোকালাইজ করো তাইলে হচ্ছে ওর মোমেন্টাম ভ্যালু গুলো আবার আনসার্টেন হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে যে তোমরা হয়তো ফার্স্ট ইয়ারে পড়ে আসছো হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, যে পজিশন আর মোমেন্টাম দুইটাকে একই সাথে অ্যাকুরেটলি আসলে ডিফাইন করা যায় না। দিস ইজ দ্য আনসার্টেনটি ইন মোমেন্টাম এন্ড স্পেস। ইজ ইট ক্লিয়ার? जी सर। তুমি যদি এই রেঞ্জটাকে ডেল্টা এক্স কে তুমি যদি ন্যারো করে আনো তাহলে ডেল্টা কে উইল স্প্রেড আউট। ডেল্টা কে টা হচ্ছে কি তোমার কে স্পেস বা মোমেন্টাম স্পেস। সো তুমি যদি ডেল্টা এক্স কে ন্যারো করে আনো ডেল্টা কে উইল স্প্রেড আউট। ওকে, আবার যদি তুমি ডেল্টা এক্স কে ওয়াইড করো তাহলে ডেল্টা কে উইল বিকাম ন্যারো। এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে যে প্রিসাইসলি ইলেকট্রনের পজিশনটা লোকেট করতে, বাট প্রিসাইসলি তুমি যদি লোকেট করতে চাও, লোকালাইজ করতে চাও, তাহলে যেটা প্রবলেম হবে যে ইউ উইল গেট আনসার্টেনটি ইন দ্য কে স্পেস। সোজা কথা যে তুমি যদি ডেল্টা এক্স কে ন্যারো করো, এটা হচ্ছে ডেল্টা এক্স এন্ড ডেল্টা কে ছবিতে দেখানো আছে। সো ডেল্টা এক্স কে তুমি যদি স্প্রেড করো, ডেল্টা এক্স কে স্প্রেড করা মানে হচ্ছে তুমি অনেকগুলো বেশি ওয়েভলেন্থ নিচ্ছ। যত বেশি তুমি ওয়েভলেন্থ নিবা তত প্রিসাইসলি তুমি ইলেকট্রনটাকে লোকেট করতে পারবা। সো একটু আগে একজন তোমরা প্রশ্ন করছিলা যে লোকালাইজ করা মানে কি এক্স কে ন্যারো করে দেওয়া? লোকালাইজ মানে এক্স কে ন্যারো করে দেওয়া না। লোকালাইজ করা মানে হচ্ছে যে তুমি ওয়াইডার রেঞ্জ অফ ওয়েভলেন্থ নিয়ে প্যাকেটটা তৈরি করবা। তার মানে বেসিক্যালি আমি ডেল্টা এক্স কে বাড়াচ্ছি। ডেল্টা এক্স কে যত বাড়াবো, যত ওয়াইডার ভ্যারাইটি অফ ওয়েভলেন্থ নিব, আমার আলটিমেটলি দেখা যাবে এই পিকটা, এই যে এই উইথটা, এইটা ন্যারো হয়ে আসবে। দ্যাট মিন্স দ্য ইলেকট্রন উইল বিকাম মোর লোকালাইজড। আমি ছবিটা দেখাই, ধরো এটা হচ্ছে আমার একটা ওয়েভ। বলো স্যার 11:28 বেজে গেছে স্যার, আমাদের 11:30টায় ক্লাস আছে। ক্লাসেস? আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স আজকেও হয়তো নেওয়া হবে না। আচ্ছা জাস্ট গিভ মি 1 মিনিট। এটা হচ্ছে ডেল্টা এক্স। এখন আমি যদি এটাকে ন্যারো করে দেই, মানে আমি যদি এটাকে ওয়াইডার করে দেই, আমি লোকালাইজেশনটা কি সেটা বোঝাইতে যাচ্ছি। সো দিস ইজ ডেল্টা এক্স, এটাকে আমি বড় করে দিলাম। তখন যেটা হবে তুমি শার্পার পিকস পাবা। ডু ইউ গেট ইট? এই পিকটা জি স্যার। শার্পার হবে, এইটাকে বলা হচ্ছে লোকালাইজেশন। সো লোকালাইজেশন মানে হচ্ছে যে তুমি বেসিক্যালি ইউ টেক আ ওয়াইডার রেঞ্জ অফ ওয়েভলেন্থস ইন ইওর ওয়েভ প্যাকেটস, তখন এই পিকের উইথটা শার্প হয়ে যাবে। পিকটা যত শার্প হবে, সেন্টারের পিকটা যত শার্প হয়ে আসবে, ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি তত বেশি হবে, আরো প্রিসাইসলি লোকেট করতে পারবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পেরেছি এটা। কিন্তু প্রবলেম হবে যে এটা যদি তুমি করো তখন আবার তোমার যে কে স্পেস যেটা, এটা আমার ন্যারো হয়ে আসবে, তখন তুমি মোমেন্টামটা প্রিসাইসলি মেজার করতে পারবা না। সো লেটস স্টপ হিয়ার, যেহেতু তোমাদের ক্লাস আছে। অ্যাটেন্ডেন্স আজকেও দিয়ে দিলাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য অ্যাটেন্ডেন্স, ওয়ারি অ্যাবাউট দ্য লার্নিং। সো আমাদের শেষ, আর একটা দুইটা স্লাইড ছিল, উইল ফিনিশ দ্যাট and we'll start new topic in the next class. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।